আর এমনি নার্ভাস হয়ে যাচ্ছে। শ্বশুরদের বাড়ির দিকে দিয়ে কেউ দেখে না, শ্বশুর বাড়ি থেকে বলে গলা দেখি কবার বের করে দিয়েছে, তাও বলতে পারছি না। আপনাকে কি বার করে দিয়েছে? হ্যাঁ। তাহলে ওই পরিষ্কার বুঝতে পেরেছেন। তাহলে ওটা কোন জঙ্গলে ঘটেছিল? চামটায়। চামটা এবং ডাক কি করছিল? একবার একটা লাভ মেরি বললো কোলের কাছে। আপনার পাশে আপনার ছেলে তাহলে প্রদীপ হ্যাঁ বাঘে আক্রমণ হয়েছে, হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলুন? ঘটনা হচ্ছে ওরা বাড়িতে ডেকে নিয়ে গেল, কারা? এই দুঃখে আর সন্তোষ। হ্যাঁ। নিষেধ করলাম, সেই দিন অবস্থা ছিল, আমি বললাম যে ছেলেটাকে নিয়ে যাবেন, জোর করে নিয়ে গেল। ওখান থেকে অফিস থেকে ওরা ওই দিন পাঠালো না, তারপর দিন গেল। তারপরে সোমবারে খবর পাচ্ছি, বলছে তোমার ছেলে জঙ্গলে পড়েছে। আচ্ছা। আচ্ছা, ওখান থেকে লোকজন আইরা এসে ওরা পছন্দ করলো, কোনো খবর কিছু না পেয়ে ক্যানিং অফিস থেকে আমাকে চিঠি দিল। হ্যাঁ দাও, এবার হ্যাঁ দাও, ব্যাস। এবার আবার এসে উড়ুনে আনিস নি, ও সব নেই। আর এ করতে হবে না, এমনি এমনি দাও। আবার খোলো, কবার গুনে বলো। হ্যাঁ তা উঁচু কর। হ্যাঁ না, ভিতরে আর নিতে হবে। হ্যাঁ কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর নতুন একটি ভিডিওতে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই। বিশেষ করে আপনারা যে ক্লিপটি দেখলেন, বিয়ের যে ক্লিপ, 1 বছর আগে বিয়ে হয়েছে আর আমরা জটিরামপুর খেয়াঘাটে চলে এসেছি। আমরা যাব সাতজেলিয়া দ্বীপে, আর ভাসমান জেটি আমরা যাব এমন একটি পরিবারে, 6 মাসের প্রেগনেন্ট সেই দিদিভাই। 1 বছর আগে বিয়ে হয়েছে, যে বিয়ের ক্লিপটি দেখলেন, এবং নিরুপায় অসহায় এই পরিবার। তার স্বামী আর নেই, অর্থাৎ বাঘের পেটে গেছে তার স্বামী। আর সেই জন্যই আমরা সেই পরিবারে যাব। আর আমরা পারাপারের জন্য অপেক্ষায় আছি। এপার থেকে ওই পারের দ্বীপে যাব, সাতজেলিয়া দ্বীপে। আর যে বিয়ে হয়েছিল 1 বছর আগে, তার স্বামী আর নেই, বাঘের পিঠে গেছে। সেই বিধবা 6 মাসের প্রেগনেন্ট স্ত্রী, আমরা তার সাথে কথা বলবো। আর এইভাবেই সুন্দরবনের সমস্ত পারাপারের ব্যবস্থা। সাথে থাকুন। আপনার ছেলে তাহলে প্রদীপ হ্যাঁ বাঘে আক্রমণ হয়েছে, হ্যাঁ। কি ঘটনা ঘটেছে বলুন? ঘটনা হচ্ছে ওরা বাড়িতে ডেকে নিয়ে গেল, কারা? এই দুঃখে আর সন্তোষ। হ্যাঁ। নিষেধ করলাম, সেই দিন অবস্থা ছিল, আমি বললাম যে ছেলেটাকে নিয়ে যাবেন, জোর করে নিয়ে গেল। ওখান থেকে অফিস থেকে ওরা ওই দিন পাঠালো না, তারপর দিন গেল। তারপরে সোমবারে খবর পাচ্ছি, বলছে তোমার ছেলে জঙ্গলে পড়েছে। আচ্ছা। আচ্ছা, ওখান থেকে লোকজন আইরা এসে ওরা পছন্দ করলো, কোনো খবর কিছু না পেয়ে ক্যানিং অফিস থেকে আমাকে চিঠি দিল যে এই ছেলে জঙ্গলে পড়েনি, এই ছেলেটা কোথায় কি করেছে ওদের কাছে আগে খবরটা নাও, নিয়ে তারপরে আমরা তোমাদের একটা ব্যবস্থা করব। এই পর্যন্ত। তাহলে রেঞ্জার বাবুরা যে গেছিল, যেখানে বাঘ আক্রমণ হয়েছে, সেখানে তো ওরা খুঁজতে গেছিল? হ্যাঁ, পাইনি, কোনো কিছু খবর পাইনি। ওরা বললো যে আমরা 2বার গেছি গ্রামটায়, দুবারই কোনো খোঁজ পাইনি। একটা মানুষকে ধরলি, তার ধস্তে গেলি, তার কিছু খবর পাওয়া যায়, কিছু পাইনি। বললো তাহলে আমরা কি করতে পারি সেইটা তোমরা। আচ্ছা, এরকম অবস্থা, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন ওর মা তো অন্ধ, কানে শুনতে পায় না, চোখে দেখতে পায় না, তাকে আমি নিজে রান্না করে খাওয়াই। আমি ওই ছেলে ওর ভরসা করে চলতাম, সেই ছেলে তো এখন আমার এই 3 মাস আমার কাছে নেই। কোথায় আছে না আসে ভগবান সেই ঠাকুর জানে। তা ওই সন্তোষ আর দুঃখে কি ওরা জঙ্গলে নিয়ে গেছিল? হ্যাঁ, জঙ্গলে গেছিল শিওর? হ্যাঁ। এবার আপনি বলতে চাইছেন যে জঙ্গলে পড়েনি, কোথায় গেছে তাহলে? সেই কথাটা আমি বলছি তো, ওরা বলছে না জঙ্গলে পড়েছে। তা জঙ্গলে পড়ে
যে জায়গাটা তোরা কাজ করিস সেই জায়গাটা দেখা না, যে যেখানে নিয়ে গেছি সেই সেটা তো রেঞ্জার বাবুরা গেছেন, ওরা তো দেখে ওরা তো হচ্ছে রিপোর্ট দিয়েছে। হ্যাঁ রিপোর্ট দিয়েছে। তাহলে তা ওদের রিপোর্ট তার মিথ্যা হবে না? মিথ্যা হবে না, তারা বলছে যে তারা যদি সঠিক পথে দেখায় তা আমরা তোমাদের পয়সা করে দিচ্ছি, এখনো বলছি বদ্ধ। আচ্ছা, তাদের কাছে জিজ্ঞেস করো যে কোথায় কাজ করেছে, সেইটা জিজ্ঞেস করো। যে তাদের বাড়িতে গেছি, সে পালিয়ে বেড়াচ্ছে। দুঃখে আর ওই সন্তোষ, হ্যাঁ ওনারা পালিয়ে বেড়াচ্ছে, ওনাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। না ঠিক আছে বন্ধুরা, এমতো অবস্থায় সেই অসহায় আপনার বৌমা একা হয়ে, এখন তো গর্ভবতী, হ্যাঁ ও কোথায় থাকে? থাকে এই শহরের বাড়ি। আপনার বাড়ি থাকে না কেন? আমার বাড়ি আমি বারবার বলি থাকতে, বললো আমার ভয় করে আমি থাকবো ভয় করে থাকবো না? না। তাহলে এদের বাড়ি আছে এরকম অবস্থা, তাই তো? তাহলে বন্ধুরা সাথে থাকুন, সঙ্গে থাকুন, সেই সমস্ত ঘটনাই আমরা তুলে ধরতে চলে বার হয়েছি। বর্তমানে 6 মাসের প্রেগনেন্ট এই বিধবা এইভাবেই কষ্ট করে ত্রিপলের মধ্যেই থাকেন, যেখানে রোদের সময় প্রচণ্ড গরম এবং বর্ষার সময় এই মতো অবস্থায় বসবাস করছে এই ত্রিপলের ঘরে। আর মুরগি চাষের জন্য পরিকল্পনা করেছিল, এখন বর্তমান অবস্থা এইরূপ আছে। আমরা তার কাছ থেকে সমস্ত ঘটনা শুনব। আর এই ঘরের মধ্যেই বসবাস করেন এই বিধবা, বর্তমানে 6 মাসের প্রেগনেন্ট। এক করুণ অবস্থা, স্বামীহারা, বিদারক যন্ত্রণা নিয়ে বসবাস করছেন। আর আমরা তার সাথে কথা বলবো, প্রতিবেশীদের সাথে কথা বলবো, সমস্ত বিষয়ে আমরা একের পর এক জানতে থাকব তার বর্তমান অবস্থা সম্বন্ধে, এবং তার শারীরিক বিষয়, তার মানসিক বিষয়, এবং যেভাবে তিনি স্বামীহারা হয়ে সুন্দরবনের মধ্যে বসবাস করছেন, এক সংগ্রামশীল জীবন আমরা দেখতে পাই। আর সেই জন্যই আমরা এই পরিবারে এসেছি, আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, সাথে থাকুন। বন্ধুরা, আমরা এমন একটা পরিবারে এসেছি যে অসহায় অবস্থায় একজন প্রেগনেন্ট মহিলা আছে, তার স্বামীকে বাগে ধরেছে, সেই সব তুলে ধরতে আমরা এসেছি। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তাহলে দিতে পারেন। আপনারা শুনুন পুরো ঘটনাটা। দিদিভাই, আপনার নাম কি? ববিতা বর্মন। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম প্রদীপ মণ্ডল। প্রদীপ মণ্ডল। আর জেঠু, আমি বয়োজ্যেষ্ঠ জেঠুকে পেয়েছি। জেঠু, আপনার নাম? আমার নাম সুনীল রায়। সুনীল রয়। তো আপনি কি জঙ্গলে যেতেন? জঙ্গলে বহু আগে যেতাম, আচ্ছা, যাই হোক, আপনার কাছ থেকে আপনার জঙ্গলের অভিজ্ঞতার বিষয় শুনবো। ফরেস্টের সাথে কাজ করতাম তো সেই সময় যেতেন, তাই তো? তাও কত বছর জঙ্গলের সাথে আপনার সম্পর্ক? 10-12 বছর। 10-12 বছর। যাই হোক, বর্তমান এই সময়ে আমরা আপনাদেরকে বন্ধুরা জানাই, এক নিঃস্ব, অসহায় এবং গর্ভবতী মা এই দিদিভাই, বর্তমানে তিনি 5 থেকে 6 মাস তার প্রেগনেন্সি অবস্থায় আছেন। আর এমতো অবস্থায় তার স্বামী কিন্তু বাঘের পেটে গেছে। আর আমি বিশেষ করে আপনাদেরকে জানাতে চাই যে এই সমস্ত পরিবার সুন্দরবনের মধ্যে অসহায় অবস্থায় তাদের জীবন কিরূপে চলছে। আর স্বামী যখন মারা যায় তখন আপনার সবে 1 মাস প্রেগনেন্ট আপনি, তাই তো? 2 মাস। বন্ধুরা, আপনাদেরকে জানাই, সুন্দরবনের এই অসহায়, এই সমস্ত লোকালয়ের, এই যে দ্বীপের সমস্ত মানুষজন যারা বসবাস করে, তারা নিঃস্ব, অসহায় অবস্থায়, এই যে দ্বীপের লোকেরা দেখতে পাচ্ছেন, এই সমস্ত গ্রামে সমস্ত বসবাস করে নদীর কূলে। আর তাদের পরিস্থিতি, তাদের অবস্থা এইরূপ, তারা যদি বাইরে উপার্জনের জন্য কাজে যায়, অনেক সময় তাদের যে উপার্জন হয়, কাজ করে, ঠিকাদাররা তাদের পয়সা মেরে দেয় বেশ কদিন কাজ করিয়ে নিয়ে। এদিকে তাদের সমস্যা, এদিকে সুন্দরবনের মধ্যে কাজের
এবং উপার্জনের পথ কিন্তু সীমিত। একমাত্র অবলম্বন, একমাত্র ভরসা এই সুন্দরবনের দ্বীপের মানুষের জন্য জঙ্গল আর নদী। জঙ্গলে মধু সংগ্রহ করা আর নদীতে মাছ ধরে, কাঁকড়া ধরে নিজের সংসারকে চালাবার। আর এমনই একটা পরিবার, যে পরিবার মাত্র 2 মাস প্রেগনেন্ট ছিল এই দিদিভাই। আর সেই প্রদীপ দাদা তার স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তার শরীরের অবস্থা কন্ডিশন আছে এরকম, সেই অবস্থায় তার একমাত্র ভরসা তার স্বামী ছুটে গিয়েছিল কিন্তু সেই জঙ্গলে তাদের পেট চালাবার জন্য। আপনার শাশুড়ি মা এখন বর্তমানে কেমন আছেন? এখন বর্তমানে একটু অসুস্থ আছে। তিনি তো মাথা খারাপ হয়ে গেছে শুনলাম, অবস্থা খুবই খারাপ। শ্বশুরমশাইয়ের অবস্থা, তিনি অন্ধ হয়ে গেছে চোখ, তাই তো? স্মৃতিশক্তি দুজনেরই ভ্রষ্ট হয়েছে। নিজের ছেলে বাঘের পেটে গেছে, কোন বাবা মা সহ্য করতে পারে, তাই তো নাকি জেঠু? সুস্থ আছে। বাঘের পেটে গেছে। বাঘের পেটে গেছে। এইবারে এই মতো অবস্থায় আমরা বিশেষ করে এই দিদিভাইয়ের সাথে কথা বলবো। যখন 2 মাস আপনি প্রেগনেন্ট ছিলেন তখন আপনার সংসারের অবস্থা কেমন ছিল? মোটামুটি কেমন? মানে অতটাও ভালো না, জঙ্গল করতাম আর খাতাম আর কিচ্ছু না। মানে জমি জায়গা না, জমি জায়গা কিছু নেই। তাহলে আপনার কিভাবে চালাতে হতো, আপনি কিভাবে সংসার মেনটেন করতেন সেগুলো বলুন। মাছ কাঁকড়া ধরে যেটুকু উপার্জন হতো। দাদা ভাই, আপনার দাদা হ্যাঁ, ওটা আমার বাবা। ধরম বাবা। আচ্ছা, আপনার কাছে এখন এই মতো অবস্থায় আছেন, তাই তো? হ্যাঁ, আমার কাছে আছে। দাদা আপনি একটু ভিতরে আসুন না, এই ভিতরে রোদে দাঁড়িয়ে না থেকে। এই পরিবারের অবস্থা কি একটু বলুন, আমরা জানতে চাই। দেখুন, এই মুহূর্তে এই যা অবস্থা, এই প্রদীপ মণ্ডলকে এবং ববিতা বর্মনকে যেদিন আমাদের শিশু সংঘ ক্লাবের যে কালী মন্দিরটা আছে সেখানে বিয়ে দেওয়ার পরে, আচ্ছা সেদিন থেকেই আমাকে এবং আমার স্ত্রীকে ধরম বাবা এবং মা বলে ডাকে। আচ্ছা এবার বিয়ে দেওয়ার পর থেকে এই যে ধরম বাবা বলে ডেকেছে, মা বলে ডেকেছে আমাদেরকে, সেই মতো অবস্থায় নিজের একটা জন্মদাতা মেয়ে যেটুকু যেমন সম্মান পায় সেই সম্মানে আমি আমার কাছে এই মুহূর্তে রেখেছি। তার মধ্যে প্রদীপ মণ্ডল সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে আক্রান্ত হয়। আচ্ছা এর জন্যে আমরা সুন্দরবন যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানে ক্লেম জানিয়েছিলাম। তারাও যে জঙ্গলে গিয়েছিল বেআইনিভাবে সেটাও না, তাদের বিএলসি মানে পাস সেটুকু সবকিছুই, এবং ইন্স্যুরেন্স ছিল, তাই তো? হ্যাঁ, ইন্স্যুরেন্স ছিল। আচ্ছা যেহেতু বাঘের মুখে এই যে আক্রান্ত হয়েছে, একটা সরকারি আর্থিক সহায়তা পাওয়ার জন্য সেখানেও ক্লেম করা হয়েছিল। আচ্ছা এখনো পর্যন্ত তার কোনো রকম উত্তর পাওয়া যায়নি। অঞ্চল থেকে এখনো পর্যন্ত আমরা কোনো ডেথ সার্টিফিকেট পাইনি। সুন্দরবন ছোট মোল্লাখালী কোস্টাল থানা থেকে যে জিডি কপি নাম্বার সে সমস্তগুলোও পাইনি। আমাদের সাজেলিয়া 215 নম্বর বুথের যে পঞ্চায়েত ছিল তার সাথেও কথা বলে আমরা এখনো পর্যন্ত কোনো রকম সুরাও পাইনি, ডেথ সার্টিফিকেট এবং থানার জিডি কপি, জিডি নাম্বারটা। এই মতো অবস্থায় এই মুহূর্তে পড়ে আছে। এবং আমার এই যে ধরো মেয়েটা প্রদীপ মণ্ডল যে জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঘের মুখে আক্রান্ত হয়েছে, ওনার স্ত্রী এই মুহূর্তে 6 মাসের প্রেগনেন্ট। 6 মাস, 6.5 মাস কি 7 মাস এরকমই হবে আনুমানিক। আচ্ছা আর 2 মাস বাদে ডেলিভারি ডেট আছে। এবার যাই হোক, এরকমই এই মুহূর্তে আমিও সেইভাবে নিজের মেয়ের মতো দেখভাল করছি। আর আমার নিজের পার্সোনালভাবে বলি, আমারও পার্সোনালিটি এটুকুই, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। আমি এই মুহূর্তে আমার নিজের বাচ্চাগুলোও আছে, আপনারা একটু দেখতে পারবেন ক্যামেরা নিয়ে। আমি আমার এই ছোটোখাটো বাচ্চা নিয়েই আমার এই পরিবেশের মধ্যে আমি বসবাস করছি। আমার নিজের ঘরটাও আমি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারিনি আর্থিক কন্ডিশনের দুর্বলতার কারণে। আর তার উপরে এইরকম একটা মেয়েকে নিয়ে আমিও আমার নিজের মেয়ের মতো করে রেখেছি। আচ্ছা দাদা, আপনি একটু বলুন যে এই প্রদীপ বাবু এবং তার স্ত্রীকে নিয়ে এনারা কেমন ভাবে তাদের সংসার চালাতেন, কি পরিস্থিতি তাদের সংসার একটা গরিবানা মতে, একটা খেটে খাওয়া মানুষের সংসার এর আগে যেমনভাবে চলতো। এবং ববিতা বা প্রদীপ মণ্ডলের বিয়ের আগের থেকেই
কম বেশি মাছ কাঁকড়া ধরার কাজবাজ করতো। হঠাৎ এই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার কারণে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তারপর থেকে অ্যাকচুয়ালি মাছ কাঁকড়া ধরে যেটুকু উপার্জন হতো সেটুকু দিয়েই সংসার চালাতো। তার মানে খুবই কষ্টের সহিত জীবনযাপন করতো। হ্যাঁ, আচ্ছা, এইবারে জেঠু আপনার কাছে আসি। এই যে পরিবারগুলো জঙ্গলে যেত, কেন সুন্দরবনের জঙ্গলে যেতে হতো? কি কারণটা একমাত্র কি ছিল? সংসার চালানোর জন্য সংসার চালাবার জন্য, তাই তো? অর্থাৎ উপার্জনের কোনো বিকল্প পথ নেই। পথ নেই। এবার আপনি বলুন যে আপনি এই 10-12 বছর জঙ্গলে গেছেন, জঙ্গলের ভেতরের অবস্থা, নদী নালার অবস্থা এবং জীবজন্তুর অবস্থা কি বিষয় আছে? তখন তো বনে জীবজন্তু যা ছিল, বাঘ তো খুবই কম ছিল। আচ্ছা হ্যাঁ, সারাদিন বন হেঁটে বেড়ালেও একটা বাঘের সাথে দেখা হতো না। আচ্ছা, কিন্তু এখন তো পায়ে পায়ে বাঘ, এখন বনে বাঘটা মানে খুব ক্ষতি। এখন পায়ে পায়ে বাঘ। বাইরের বাঘ এই নাকি ছেড়ে দিয়েছে, আমরা দেখিনি, আমি তো আর চোখের দেখিনি সেসব। তবে শোনা যায় যে বাড়িতে বাঘ এনে এখানে থাকি। এরা কিন্তু মানুষ খেয়ে ফেলছে না। আচ্ছা, এরা ঘাড় মরতে দিয়ে ভেঙে ভেঙে বাঘ পালাচ্ছে, দেহ ফেলে দিয়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছে। তাহলে কি এই প্রদীপ বাবুর দেহ ফেলে দিয়ে চলে গেছিল না নিয়ে গেছিল? না, এনাকে পাওয়া যায়নি। যখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ইনকোয়ারিতে যাওয়া হয় ওখানে, সেই টাইমে গোসবা রেঞ্জার অফিস থেকে ইনকোয়ারিতে পাঠায় যখন, তখন অনুমান পেয়েছে যে সমস্ত এই যে বাঘের খোঁজগুলো যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই সমস্তগুলো দেখেছে অফিসাররা, দেখে সেখান থেকে ফিরে এসছে যে হ্যাঁ এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং তাদের সাথে যে দুজন ছিল, দুঃখেরাম মণ্ডল এবং সন্তোষ মণ্ডল, আচ্ছা, তারাও সেই সঙ্গে ছিল। আচ্ছা, যে স্পিড বোর্ডে ওখানে ইনকোয়ারি করতে যায় আচ্ছা, সেখানেও ছিল। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেই দুজনকে নিয়ে গোসবা রেঞ্জার অফিস বা কোস্টাল থানা, আমাদের ছোট মোল্লাখালী, সেখানেও তাদের দুজনকে নিয়ে সমস্ত সব কিছু বলা হয়েছে। কিন্তু আমাদের সাজেলিয়া অঞ্চল থেকে ডেথ সার্টিফিকেট বা আমাদের গোসবা রেঞ্জার অফিস থেকে সেরকম কোনো কিছু এখনো পর্যন্ত সুরাহ উত্তর পাইনি আমরা। আর ইনি এই যে ববিতা বর্মন, স্বামী পরিমণ্ডল, এনার এই মুহূর্তে যিনি শ্বশুর আছেন বা শাশুড়ি আছেন বাড়িতে, নিজের স্বামীর বাড়ি, যেটা নিজের একটা স্ত্রীর যেটা শ্বশুর বাড়ি হয়ে থাকে, সেখানেও সে ঠিকমতো মুখ পাচ্ছে না যে এই মুহূর্তে একটা প্রেগনেন্সি মহিলা শ্বশুর বাড়িতে কিভাবে থাকবে স্বামী না থাকাকালীন। নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি তাকে দেখভাল করবে, তো সেরকম ভালো মুখও পাচ্ছে না। সেখান থেকে বারবার হুমকি দিচ্ছে 1 মাসের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। এরকম অবস্থা। এরকম অবস্থার মধ্যে আচ্ছা, আপনি যখন জঙ্গলে যেতেন তখন কি করতে যেতেন? তখন ওই মাছ কাঁকড়া ধরা হয়তো কাটার জন্য যেতাম সে সময়। কাঠ কেটে কিভাবে কাঠ কাটতেন, কিভাবে কাঠ আনতেন একটু শুনি। নৌকরি করি রাত্রি, আমরা রাত্রি চলে আসা হয়তো। তখন তো কাঠ কাটার অনুভূতি ছিল, মানে এরকম বারণ ছিল না তখন ওই ঘেরটা দিত না। আচ্ছা, ওই সময় তখন এদিকে জঙ্গল ফ্রেঞ্চিং ছিল না, মানে জাল দেওয়াও ছিল না। না। এবারে কিভাবে মাছ ধরতেন, কিভাবে কাঠ কাটতেন সেগুলো একটু বলুন। তার কারণ বাইরের তো সকলে শুনবে, তারা তো আর জানে না, আপনি বলছেন, আমি বুঝিয়ে যাচ্ছি। তখন আমরা ধরতাম যখন খেলা জাল টাল দিয়ে, বেড জালটা নিয়ে বেড জাল দিয়ে কিভাবে বেড জালটা ফেলতেন? ওই চরের বড় বড় চর আছে, সেই সব চরে জাল ফেলি যেটা নিয়ে নিয়ে জানো। আচ্ছা, বাঘ দেখেছেন? মাছ তো দেখা গেছে অনেক মাছ। বাঘ দেখা গেছে? কাছ থেকে দেখেছেন আপনি? তা তো দেখি। তখন বাঘ কি করছিল? একবার একটা লাভ মেরি বললো কোলের কাছে, আপনার পাশে গায়ে হাত ছিল। মানে আপনার ধরতে পারেনি, মানে ভয় দেখাচ্ছিল নাকি? লাভ দিয়ে পড়লো, সুযোগ পায়নি। সবাই প্রাণ বাঁচানোর জন্য থাকে। বাঘেরও তো ভয় থাকে। হ্যাঁ, তো আপনারা কতজন ছিলেন তখন? 7জন ছিল। 6-7 জন ছিলেন। কি করছিলেন তখন? ওই পাটা জাল ফেলছিলেন, তাই তো? আপনি তখন কি করছিলেন? জাল ফেলছিলেন না তুলছিলেন? আমি দাঁড়িয়েছিলাম। শুধু দাঁড়িয়েছিলেন? কাজ করতাম না, আমি দাঁড়িয়েছিলাম। আপনি পাহারাদার ছিলেন। বাঘ তখন ওই জঙ্গল থেকে চরে ঝাঁপ মেরেছে, তাই তো? ঝাঁপ মেরে তখন বাঘ কি করছে? সঙ্গে সঙ্গে লাভ মেরিয়ে আবার চলে গেছে।
সঙ্গে সঙ্গে লাভ মেরে চলে গেছে। আপনার সঙ্গীরা তখন কি করলো? তখন কি কারো ভয়তে তাড়াতাড়ি এই জন্য নৌকায় উঠলো। আপনারা সকলে ছুটে চলে এসেছেন। তাহলে এরকম একবার ভয়ঙ্কর। কি অনেক বড় ছিল? ভাত তো বড় আমাদের মতো এরকম মানুষের মতো হবে? না না, এরকম এরকম ছোট ছিল? ছোট বাঘ ছিল, ছোট না, ওই বড় না। বড় বাঘ ছিল। আচ্ছা, যাই হোক, এইবারে জানবো যে ওই দেহ কি ফিরিয়ে আনা হয়নি? রেঞ্জার অফিসার ওই জায়গায় গেছিল, তাই তো? না, কারণ যেহেতু যে ডেটে অ্যাক্সিডেন্টটা হয়েছে যেদিনে সম্ভবত মঙ্গলবার দিন ছিল, দুপুরবেলাতে অ্যাক্সিডেন্ট হয়েছে। মঙ্গলবার রাত্রে যে দুজন সঙ্গী ছিল তার সঙ্গে, তারা রাত্রে এসে খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে তাদের মুখ দিয়ে ভালো মন্দ শোনার পরে পরের দিন দুপুরবেলা গোসবা রেঞ্জার অফিসে যাওয়া হয়, সজনেখালি অফিস থেকে ঘুরে। কারণ যে এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে চামটা বলে একটা জায়গা, সেই জায়গাটা অ্যাকচুয়ালি সজনেখালি এরিয়ার মধ্যে না, সজনেখালি অফিসের এরিয়ার মধ্যে না, ওটা চামটা রেঞ্জের মধ্যে। চামটা রেঞ্জ, ওটা হচ্ছে গোসবা রেঞ্জার অফিসার এরিয়ার মধ্যে। তো সেখান থেকে একদিন পরে সেখানে ইনকোয়ারিতে যাওয়া হয়। আপনি গেছিলেন সেখানে? না, সেখানে আমি যাইনি। আচ্ছা, আমাদের এমডি বাড়ি যে কনভেনার যিনি আছেন ফরেস্ট ডিপার্টমেন্টের, উনি গিয়েছিলেন। আচ্ছা, এবং ওনার সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররাও গিয়েছিলেন। আচ্ছা, সেখান থেকে ইনকোয়ারি করে এসছেন। এবং প্রদীপের সহকর্মী যে দুজন ছিল, দুঃখেরাম মণ্ডল বা সন্তোষ মণ্ডল, তারাও গিয়েছিলেন তাদের সঙ্গে। সেখান থেকে ইনকোয়ারি করে তারা বললেন যে হ্যাঁ, অফিসাররা বললেন যে হ্যাঁ, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে ওই আমরা পরিষ্কার বুঝতে পেরেছেন। তাহলে ওটা কোন জঙ্গলে ঘটেছিল? চামটায়। চামটার কোন স্পটটা সেটা হয়তো সঠিকভাবে আমি বলতে পারবো না, কারণ আচ্ছা। যেহেতু সেই স্পটে আমি যাইনি বা দেখিনি। আচ্ছা, এইবারে ওই দুঃখেরাম বা সন্তোষ বাবু ওনারা এসে আপনাদেরকে কি বললেন? ওনারা বললেন কাঁকড়ার এই যে কাঁকড়ার দোন ফেলা হয়, অ্যাকচুয়ালি মানে একটা লম্বা সুতো থাকে, সেখানে কিছু কিছু ভারী লোহার জিনিস হোক বা ইটের খোয়া হোক, সেরকম কিছু বাধা থাকে, কিছু মাছের চারা থাকে, সেরকম ফেলা হয়। আচ্ছা, যে নদীর খাল যেগুলো থাকে, যেগুলো খাড়ি থাকে, সেই সমস্ত জায়গা দিয়ে এবার ওখানেই ওই চারটা ধরে কাঁকড়া বসে থাকে। এবার ছাগনি জাল থাকে, সেইগুলো দিয়ে কাটিয়ে কাটিয়ে আস্তে আস্তে টেনে টেনে তোলে। আচ্ছা, এবার এই মতো অবস্থায় সেখানে অ্যাক্সিডেন্ট হয়। হওয়ার পরে তাকে তো কোনো রকমভাবে ফিরিয়ে আনতে পারিনি বডিটা। সেখান থেকে ফিরিয়ে এসে আমাদের জনসম্মুখে যখন খবরটা দেয়, তখন যেটুকু করণীয় একটা ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দেওয়া বা কোনো সরকারি ডিপার্টমেন্ট, যেমন আমাদের প্রশাসনিক একটা লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখানে খবর দেওয়া, সেটুকু সম্পূর্ণ করা হয়েছে। এখনো কোনো রকম সেরকম সুযোগ সুবিধা বা আর্থিক সহায়তা। আচ্ছা, এবারে একটা কথা বলুন, ওই যে দুই সঙ্গীরা যখন ফিরে আসলো, তারা কি করছিল বা ওই প্রদীপবাবু কি করছিল, এই বিষয়ে কিছু বলেছেন? তিনজনেই নৌকাতে ছিল, যেটুকু তাদের মুখ দিয়ে সেই টাইমে শুনেছি। কারণ যেহেতু যে খাড়িতে ওই কাঁকড়া মারার জন্য ওই যে হাঁসুট বা দোন বলা হয়, যেটা জঙ্গল করে, তাহলে ওগুলো নৌকা থেকেই ফেলা হয়? হ্যাঁ, নৌকা থেকেই ফেলা হয়। তাহলে সুন্দরবনের চামটা একটা ভয়ঙ্কর জায়গা, বাঘের আনাগোনা সব থেকে বেশি বলে ওরকম অনেকের ধারণা। এখন আপাতত বেশি শোনা যাচ্ছে এরকম, যে চামটায় বহু প্রাণ গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা ওই জঙ্গলের বিষয়ে, আক্রমণ কোথায় হয়েছিল সেই বিষয়ে জানলাম। এবারে বিশেষ করে আমরা এই যে দিদিভাই, তার যে বর্তমান অবস্থা সেই বিষয়ে আমরা জানবো। বর্তমান আপনি কি, শরীর কেমন আছে আপনার বলুন? শরীর মোটামুটি ভালো নেই। তাহলে তো এই মতো অবস্থায় আপনার খাওয়া দাওয়া ভালো করা প্রয়োজন, মানসিকভাবে আপনাকে স্ট্রং থাকা প্রয়োজন। আপনার শারীরিক যে পুষ্টি বা ভিটামিন এবং ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আপনি যদি সুস্থ না থাকেন আপনার সন্তান হৃষ্টপুষ্ট হবে না, তাই তো? তাহলে এমতো অবস্থা, এইগুলো আপনার ব্যক্তিগত রূপে এমতো অবস্থায় প্রয়োজন আছে। দেখুন, অ্যাকচুয়ালি আমি একটা ধরম বাবা হিসাবে
আমি আমার দুটো বাচ্চা নিয়ে, একটা ছেলের বয়স 10 বছর, 10.5 বছর, একটা মেয়ের বয়স 1.5 বছর। আমি আমার দুটো বাচ্চা নিয়ে আমার নিজের সংসারটা যেভাবে চালাচ্ছি, তার মধ্যে ববিতা বর্মন, প্রদীপ মণ্ডলের স্ত্রী, আমার ধরো মেয়ে, আমি আমার নিজের দুটো বাচ্চা যেভাবে মানুষ করছি, তাকেও আমি আমার ফ্যামিলির মধ্যে সেভাবে রেখেছি। এবং আপনারাও বুঝতে পারছেন, সামনাসামনি দেখতে পাচ্ছেন এই অবস্থার মধ্যে আছে। হ্যাঁ, সত্যি খুবই অবস্থা খারাপ। ভালো না। আমিও খুব আর্থিক কন্ডিশনে পিছিয়ে, আমিও দিন আনা দিন খাওয়া আমার সংসার চলে। এই মতো অবস্থায় আমি যেটুকু সমর্থ আমার, সেটুকু আমি তার জন্যও করছি, আমার নিজের দুটো বাচ্চার জন্যও করছি। কারণ যেহেতু ধরম বাবা বলে ডেকেছে আমাকে, আমার নিজের বাচ্চাকে আর ওকে, আমি সেরকম একটা মানসিকতার মধ্যে দিয়ে চলছি। আর্থিক কন্ডিশনে আমিও খুব পিছিয়ে। আমিও চাই এই মুহূর্তে, আমার স্ত্রীও গর্ভধারণ করেছেন এবং উনিও একজন মহিলা এই মুহূর্তে গর্ভধারণ করেছেন। অতএব যন্ত্রণাটা দুজনেই বুঝতে পারছেন। আচ্ছা, আপনি কোথাকারের মেয়ে? আমি মালদার মেয়ে। মালদা? মালদা থেকে এই সুন্দরবনে এসেছেন। মালদা কোন জায়গায়? মালদা গাজলে বাড়ি। গাজলে বাড়ি আপনার। তাহলে এই প্রদীপ বাবুর সাথে কিভাবে আপনার পরিচয়? আমাদের ফোনে যোগাযোগ। ফোনে যোগাযোগ, মানে প্রেম করে বিয়ে হয়েছে, তাই তো? এক কথায় বলা যায় যে আপনারা প্রেম করে আপনি এই বাঘের মুখে সুন্দরবনের জঙ্গলে চলে এসেছেন। সত্যি আপনাদের ভালোবাসা। আর এই মতো অবস্থায় বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই পরিবারের করুণ অবস্থা। আমি আন্তরিকভাবে এই দাদাকে ধন্যবাদ দিই যে এই দিদিভাইয়ের এই অবস্থায় তার নিজের ব্যক্তিগত পরিস্থিতির মধ্য থেকে যাচ্ছেন, আর তার যে আত্মীয় পরিজন বা তার যে নিজের পরিবারের পরিজনরা তার পাশে থাকা প্রয়োজন, কিন্তু এই দাদা বর্তমানে একমাত্র বাবার মতোই তিনি তার নিজের করুণ অবস্থা, তার নিজের পরিস্থিতি অতটা ভালো নয়, কিন্তু শুধু মাথা গোঁজার ঠাঁই হিসাবে এই নিজের মেয়ের মতো করেই নিজেরা যেমন আছেন, নিজেরা যেমন খাচ্ছেন, নিজেরা যেমন চলছেন, ঠিক সেইভাবেই কিন্তু এনাকে সাথে রেখেছেন। আর আপনারা বুঝতে পারলেন যে সুন্দরবনের বাঘ বিধবা, সুন্দরবনের বাঘ আক্রমণের বিধবাদের করুণ পরিস্থিতি, করুণ অবস্থা, করুণ জীবনযাপনের মধ্য দিয়ে যেতে হয়। এ এক বিশেষ জীবন আমরা দেখতে পাই পৃথিবীর মধ্যে, সুন্দরবনের মধ্যে একমাত্র। জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সাহায্য চাচ্ছি, আমার সাহায্যের হাত একটু বাড়িয়ে দিন। আমি এখন 6 মাসের প্রেগনেন্ট। আমার ডাক্তারে বলেছে রক্ত নেই, ডাক্তার দেখাতে হবে। আর কিছু শারীরিক কিছু প্রয়োজন আছে, শারীরিক যেগুলো প্রয়োজন আছে ডাক্তারবাবু যেগুলো বলেছে, আপনি হয়তো কিছু বলতে পারছেন না। যাই হোক, আমি বিষয়টাকে আরো আমার বন্ধুদেরকে আমি শেয়ার করতে চাই। ইনি খুবই ঘাবড়ে যাচ্ছেন দিদিভাই, আর খুবই মানে কষ্টের মধ্যে আছেন। নিজে অনেক স্বামীকে হারানোর যে কষ্টটা সেটা তো ফিল করছে, আর এমনি নার্ভাস হয়ে যাচ্ছে। শ্বশুরদের বাড়ির দিকে দিয়ে কেউ দেখে না, শ্বশুর বাড়ি থেকে বলে গলা ধরি কবার বের করে দিয়েছে, তাও বলতে হচ্ছে না। আপনাকে কি বার করে দিয়েছে? হ্যাঁ। তাহলে এই মতো অবস্থায় আছে, খুব অসহায় অবস্থায় আছে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে বিশেষ করে জানাতে চাই, এই দিদিভাই মালদা থেকে বিবাহিত হয়ে এখানে এসেছেন সুন্দরবনের সাতজেলিয়া দ্বীপ, আর স্বামীর নাম প্রদীপ। আর বেশ 4 মাস আগে স্বামী আক্রান্ত হয়েছেন বাঘের পেটে, গেছেন এবং চামটার জঙ্গলে। বর্তমানে তার করুণ অবস্থা বুঝতে পাচ্ছেন। তার যে মেডিসিনের প্রয়োজন আছে, তার যে শারীরিক অবস্থা, প্রেগনেন্সি অবস্থায় যে প্রোটিন এবং ভিটামিনের যা প্রয়োজন, এবং ডাক্তারবাবু বলেছে যে আপনার হেমোগ্লোবিন এবং আয়রনের মাত্রা কম আছে, সেই মতোভাবে চলাফেরা খাওয়া দাওয়া করতে হবে। আর এই করুন, স্বামী মারা যাওয়া যে প্রেগনেন্ট অবস্থায় কি হয়, মেয়েদের স্বামী সব থেকে বড় আপনজন হয়, সেই স্বামীটাই নেই। বন্ধুরা, তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দাও। আর যে এই অবস্থা আমরা দেখছি, তো একটা খাবার দাবার প্রয়োজন আছে, ভিটামিন, তারপরে আয়রন, মাদার্স হরলিক্স, সেগুলো তো কিছু খেতে পাচ্ছে না। এতটাই খারাপ পরিস্থিতি যে সব থেকে বড় কথা যে স্বামী পাশে থাকা, স্বামীটা মারা গেছে অ্যাক্সিডেন্টে, তো তার কোনো খোঁজ খবরও পাইনি। আর কোথাও সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। অঞ্চল না, ফরেস্টার অফিস না, কিছু না। তো আপনারা যদি সাহায্য করতে চান, এনাকে সাহায্য করুন।
ঠিক আছে বন্ধুরা, আমরা বিশেষ করে জানেন যে এরকম টাইগার ভিকটিমসদের পাশে আমরা থাকি, আর আমাদের লক্ষ্য সুন্দরবনের এই সমস্ত পরিবারকে তুলে ধরার জন্য। আর আমি ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন যে এনার ব্যাংক ডিটেলস এবং নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার। আপনারা এনার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং ব্যাংক ডিটেলস নিজস্ব দিয়ে দেব, যাতে আপনারা এই সমস্ত পরিবারকে ব্যক্তিগত রূপে যেমন পারেন, যেটুকু পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। সাথে থাকুন, সঙ্গে থাকুন। তোমার নিজের সমস্যাটা তুমি নিজে খুলে বলতে পারছো না।